मैं परिंदा बेसबर था उड़ा जो दर बदर, कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर। नए मौसम की सहर या सर्द में दोपहर, कोई मुझको यूं मिला। তো হ্যালো পাখিরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা ভালো আছো, বাট আমি অতটাও ভালো নেই। আমার ঠান্ডা লেগেছে, গলার অবস্থা একদম খারাপ। আমি গতকালকে রেকর্ডই করতে পারিনি। আজকে তবু যেটুকু হয় কষ্ট করে সেটুকুই করতেছি। কিন্তু তোমরা প্লিজ আমার এই কষ্টের একটু দাম দাও, ভিউটা বাড়াও ভাই। আমার সাবস্ক্রাইবার 10,000-এর ওপর, অথচ ভিউয়ের অবস্থা দেখেছো তোমরা? কান্না করতে ইচ্ছে করে আমার, কত কষ্ট হয় এডিট করতে, রেকর্ড করতে। আমি তোমাদের কথা ভেবে অসুস্থতার মধ্যেও করার চেষ্টা করছি যেন চ্যানেলটার একটু উন্নতি হয়। একটু প্লিজ তোমরাও আমার সাথে হেল্প করো উন্নতির জন্য। উন্নতির গাড়িতে একটু ধাক্কা মারো তোমরা, তাছাড়া উন্নতি হবে না। তো যাই হোক, চলো শুরু করি। আর এই ভাঙা গলাকে আজকের মতো সহ্য করে নাও, ইনশাল্লাহ কালকের মধ্যে ঠিক হয়ে যাবে, ওষুধ খাচ্ছি। তো চলো শুরু করি। আজ জাঙ্কুকের অ্যালবাম লঞ্চ পার্টি আছে। বড় বড় সেলিব্রিটি সহ বিখ্যাত লোকেরা সেই পার্টিতে আমন্ত্রিত। ইতিমধ্যে জাঙ্কুকের অ্যালবামের স্ট্রিমিং মাইল ফলক ছাড়িয়েছে। সেই সূত্রে আজকের এই পার্টি থ্রো করা হয়েছে তার ইন্ডাস্ট্রি থেকে। নামি দামি ব্যক্তিরা এসে জাঙ্কুকের সাথে হাত মেলাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে তাকে। এতক্ষণ ধরে ঠিকঠাক মতো পার্টি অ্যাটেন্ড করলেও এই মুহূর্তে এই কোলাহলপূর্ণ পরিবেশ জাঙ্কুকের বিরক্ত লাগছে। সে তার ম্যানেজারকে সব সামলাতে বলে গাড়ি নিয়ে পার্টি থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ ড্রাইভ করতেই সে তার অ্যাপার্টমেন্টের সামনে এসে গাড়ি পার্ক করলো। জাঙ্কুকের অ্যাপার্টমেন্টটি বিশাল, তার একার থাকার জন্য এটি অত্যাধিক বড়, বাহিরের থেকে বিলাসবহুল কারুকাজ করা। গেটের বাহিরে দলে দলে তার দেহরক্ষী পাহারারত অবস্থায় আছে। ভেতরে ঢুকতেই দেখা গেল সব কালোতে আবৃত, এমনকি ঘরের দেয়াল থেকে শুরু করে ফার্নিচার সহ সকল আসবাবপত্র কালোতে মোড়ানো। বাহির থেকে বিলাসবহুল হলেও তার ভেতরটা সম্পূর্ণ অদ্ভুত। জাঙ্কুক তার মাস্টার বেডরুমে ঢুকে কাবার থেকে ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। একটানা আধা ঘন্টা লং শাওয়ার নিয়ে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেরোলো। এখনো তার চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে, যা গাল বেয়ে নিচে নামছে। টাওয়ালটা বিছানায় ছুঁড়ে ফেলে রুমের এক কোণে রাখা তার গিটারটা হাতে তুলে বিশাল ব্যালকনিতে রাখা তার বিন ব্যাগে গিয়ে বসলো। ব্যালকনি থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বাহিরের রাতের নির্জন দৃশ্য। রাত তখন প্রায় 1টা। রাতের এই শান্ত পরিবেশের সাথে চাঁদের উজ্জ্বল আলো মিলেমিশে জাঙ্কুককে তার অতীতের অনুভূতিগুলোর কথা জানান দিচ্ছে। তার মস্তিষ্কে পুরনো স্মৃতিগুলো উকি দিচ্ছে বারবার। ভাবতে লাগলো সেই দিনের কথা, যেদিন জোনাকির আলোতে প্রথম থেকে গভীরভাবে লক্ষ্য করেছিল জাঙ্কুক। মেয়েটাকে সেদিন মোহময়ী, স্নিগ্ধ আর পবিত্র লেগেছিল তার কাছে। জোনাকির দলেরা যখন একজোট হয়ে রাতকে আলোকিত করে দুটি ছড়াতে ব্যস্ত, তখন সেই আলো গিয়ে সোজা পড়েছিল তের মুখে। সেই মুহূর্তে জাঙ্কুকের হৃদয়ে আটকে যাইতে, যেন জোনাকির আলো আর তের লাবণ্যতা মিলেমিশে একাকার হয়ে অপূর্ব এক অদ্ভুত আকর্ষণ তৈরি করে চলেছিল। নয়তো তে নিজেই কোনো এক উজ্জ্বল আলোর দিশারি, যে কিনা তার অন্ধকার দুনিয়াকে নিজের অসীম আলো ধারায় আলোকিত করতে সক্ষম। সেদিন যখন তার এলোমেলো ঘন কালো চুলগুলো মৃদু বাতাসে উড়ে এসে মুখে আছড়ে পড়ছিল, তখন তাকে সদ্য আকাশ থেকে নেমে আসা এক অপ্সরার মতো লাগছিল। না, জাঙ্কুক চেয়েও ভুলতে পারেনি সেই মুহূর্তটাকে, যেদিন তে প্রথম জাঙ্কুকের মনের গভীরে হানা দিয়েছিল তার স্নিগ্ধতা আর পবিত্রতা দিয়ে। সেই দিন থেকে একটু একটু করে বেড়ে ওঠে জাঙ্কুকের মনে সূক্ষ্ম অনুভূতিগুলো, যা জাঙ্কুক চেয়েও প্রত্যাখ্যান করতে পারেনি। এমনকি এই 4 বছরেও তাতে সক্ষম হতে পারেনি সে, তার মনকে বোঝাতে পারেনি। এত এত ভাবনার মাঝেই হাতের গিটারটা দিয়ে টুংটাং সুর তোলে, সাথে গলার স্বর মিলিয়ে গান ধরলো। তুমি না ডাকলে আমি আসবো না, কাছে না এলে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানাই?
পাখিরা, আমি এমনিতে এই গানটার সুর পারি না, তবে গলা ভালো থাকলে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতাম। কিন্তু আমার গলায় যে অবস্থা, এই গলায় গান শুনলে তোমরা সবাই কমায় চলে যেতে পারো, তাই আমি আর এই রিস্কটা আর নিলাম না। তোমরা শুনে নিও। হিজিবিজি অনুভূতি স্মৃতিচারণের মধ্যে ব্যালকনিতে বসে এক নির্জন রাত অতিবাহিত করলো জাংকুক। দেখতে দেখতে তের ফ্লাইটের দিন এসে পড়েছে। কাল সকাল সকাল বেরোবে। সে আগেই রাতে প্রয়োজনীয় টুকিটাকি লাগেজ গুছিয়ে নিচ্ছে। ভারী লাগেজগুলো আগেই গুছিয়ে রাখা হয়েছে। তখন হঠাৎ দরজায় টোকা পড়ল। তে পিছনে না তাকিয়ে আসতে বলে। পরবর্তীতে বেগমের গলার আওয়াজ পেয়ে সে হাতের কাজ রেখে পেছনে ঘোরে। বেগম মুখে হতাশা নিয়ে বলে, তে, তুমি তাহলে সত্যিই যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি তো। কেন ভাইয়া? বেগম এবার বলতে শুরু করে, তোমার সকল সিদ্ধান্তকে আমি এই পর্যন্ত সম্মান করেছি এবং তা মূল্যায়ন করেছি, কিন্তু তোমার এবারের সিদ্ধান্তে আমি সন্তুষ্ট নই মোটেও। তুমি কি জানো না, মাহরাম ছাড়া ইসলামের কোনো মেয়ের একা কোথাও ভ্রমণ গ্রহণযোগ্য নয়? তুমি শিক্ষা গ্রহণ থেকে শুরু করে ব্যবসায়িক কাজেও দেশ বিদেশ সফর করতে পারবে, কিন্তু শর্ত সাপেক্ষ, মাহরাম সহ। সেটা কি তুমি ভুলে গেছো? তে তার কথায় প্রত্যুত্তর করলো, না ভাইয়া, আমি বলিনি, কিন্তু আমার যাওয়াটা প্রয়োজন। জেনে রাখুন, আমি কোনো কারণ ছাড়া যাচ্ছি না। আমার একটা উদ্দেশ্য রয়েছে, যেটা আমাকে পূরণ করতেই হবে। সেটা পূরণ না হওয়া পর্যন্ত আমি ফিরতে পারবো না। আর আমি তো কিছু সাময়িক সময়ের জন্য যাচ্ছি। আপনি চিন্তা করবেন না, আল্লাহ রহমতে সহি সালামত ফিরবো ইনশাল্লাহ। আর আমার সাথে তো আমার বান্ধবীও যাচ্ছে। আমরা একই ডিপার্টমেন্টে আছি। আমেরিকাতে বড় আব্বুর ম্যানেজার শফিক আঙ্কেলও রয়েছে। উনি কাল সকালে এসে আমাকে নিয়ে যাবে। আর ওখানে তো জাংকুক ভাইয়াও আছে। বেগম তের বলা প্রথম কথাটা ধরতে না পেরে পুনরায় প্রশ্ন করে, সবই বুঝলাম, কিন্তু তুমি কিসের উদ্দেশ্যের কথা বললে? আহ, ওই আমার অ্যাব্রোডে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, এটাই। তে বেগমের থেকে আসল ঘটনা চেপে গেল। বেগমও তেকে তেমন ঘাটালো না। হাত বাড়িয়ে একটা ব্যাগ এগিয়ে ধরলো তের সামনে। তে তা দেখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। তখন বেগম বলে, এটা তোমার জন্য, খুলে দেখো কি আছে এতে। তে তখন বেগমের দেয়া ব্যাগটি খুলে দেখে একটা মাল্টি স্টোনের কাজ করা বেবি পিঙ্ক কালারের আভায়া। তে অবাক হলো, এইসবের কি প্রয়োজন ছিল ভাইয়া? বেগম মুচকি এসে বলে, ছিল। আমার চোখে এটা পড়া মাত্রই আমার তোমার কথা মাথায় এসেছে, তাই নিয়ে নিয়েছি। তোমার ভালো লেগেছে? তে খুশি হয়ে জানাই, জি ভাইয়া, যথেষ্ট সুন্দর এটা, মাশাআল্লাহ। বেগমের কথা শুনে তেতা ফিরিয়ে দিতে পারল না। বেগম সন্তুষ্ট হয়, আমি সার্থক তাহলে। তেও মিষ্টি হেসে বলে, জি, আপনি সার্থক। বেগম হেসে দিল, সাথে তেও। পরের দিন তে তার পরিবারের সবাইকে বিদায় জানিয়ে আইয়ুর সাথে পাড়ি জমালো এয়ারপোর্টের উদ্দেশ্যে। কথা মতো তার বড় আব্বুর ম্যানেজার শফিক আঙ্কেল এসেছেন তাদের নিতে। সবার থেকে বিদায় নেওয়াটা তের জন্য ছিল অত্যন্ত কষ্টদায়ক। আর ন্যান্সি তো মানছিলই না। কি করে এই মেয়েকে ছাড়া সে 4টা বছর থাকবে ভেবে পাচ্ছে না তে। তার আম্মু আব্বু সহ পরিবারের সকলে তাকে কত শত বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, যেন সে ঠিকমতো নিজের যত্ন নেয়, যেন ঠিকমতো খাওয়া দাওয়া করে। তার আপনজনদের মতো করে কে তার এত যত্ন নেবে সেই বিদেশের মাটিতে? এসব ভেবে ভার ভার মন নিয়ে হাঁটছে তে। মনে মনে সফরের দোয়া দরুদ পড়ে নিল, আর আইয়ুকেই মনে করে পড়াচ্ছে, যাতে তারা আল্লাহর জিম্মায় সহি সালামতে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। সফরের দোয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ আল্লাহর নামে বের হচ্ছি এবং আল্লাহর উপরে ভরসা করছি। তে আর আইয়ুর সিট পাশাপাশি পড়েছে, আর শফিক আঙ্কেলের তাদের পিছনে। তে পড়েছে জানালার কাছে। এই প্রথম সে আকাশে ভ্রমণ করছে। তার জন্য এই অনুভূতি সম্পূর্ণই নতুন। প্লেন যখন টেক অফ করবে তখন তে অধীর চোখে দেখছে সে তার দেশ ছেড়ে চলে যাচ্ছে। কত শত স্মৃতি রয়েছে এই দেশ জুড়ে, এদেশের মাটি জুড়ে। তার জন্ম এখানে, এখানেই বেড়ে ওঠা। এই মুহূর্তটা তার জন্য মোটেও সহজ না। ছোট থেকে বড় হয়েছে সে তার পরিবারের সকলের মাঝে। তাদের ঘিরেই ছিল তার দুনিয়া। কিভাবে তাদের রেখে থাকবে সে?
এইসব ভেবে কষ্টে তার মন ভার হয়ে আসছে। পরে নিজেকে নিজেই বুঝিয়ে বলল, ফোন তো আছেই, রোজ কথা বলে নিবে, তাহলে আর মন খারাপ লাগবে না। এসবের চিন্তার মাঝে আয়ুর কথা কানে এলো। তার সাথে তেজ সম্পর্ক এখন আগের থেকে আরো ঘনিষ্ঠ হয়েছে, ফলে তুমি থেকে তুই সম্বোধনে নিয়ে কথা বলতে বেশি কমফোর্টেবল তারা। আয়ু চিন্তিত মুখে বলে, তে জানিস আমি অনেক টেনশনে আছি। তে অবাক হয়ে জানতে চাইলো, কেন? আইয়ু মুখে রাগ নিয়ে বলে, ওই খাটাসটার মুখ এখন থেকে রোজ রোজ দেখতে হবে আমাকে। তে কিছু বুঝতে না পেরে বলে, তুই কার কথা বলছিস? কার আবার? আমার খালার একটা ছেলে আছে, তার কথা বলছি। জানিস কথায় কথায় গায়ে পড়ে, ঝগড়া করে আমার সাথে। ছোটবেলায় নাকি আমার খেলার সঙ্গে ছিল সে, আমি তাকে ছাড়া আর সে আমাকে ছাড়া কিছুই বুঝতাম না। বয়সে আমার থেকে 10 বছরের বড় হলেও আমাদের মধ্যে নাকি ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভালো বোঝাপড়া। আমার তো বিশ্বাসই হয় না এইসব কথা। এখন তো দেখলেই গা পিত্তি জ্বলে যায়, জানিস না, আমাকে কোঁচা মেরে মেরে কথা বলে। তে তাকে শান্ত করে বলল, আগে যেহেতু ভালো বন্ডিং ছিল, এখনো থাকবে, এত চিন্তা করিস না, আল্লাহ ভরসা। দেখবি এখন আর অমন করবে না, যেহেতু তুই এখন থেকে তাদের অতিথি। আইও মাথা দলিয়ে বলে, হ্যাঁ দেখা যাক, আল্লাহ ভরসা। লম্বা একটা জার্নি করে তে আর আইও তাদের গন্তব্যের শহরে পৌঁছে গেল। নতুন দেশে এসে এক বুক নতুন বাতাস টেনে নিল। এয়ারপোর্ট থেকে আইও সোজা গিয়ে উঠেছে তার খালার বাসায়। অন্যদিকে রাত বেশি হওয়ার দরুন তে আজকের রাতটা তার শফিক আঙ্কেলের বাসায় তার পরিবারের সাথে থাকবে। পরের দিন সে হোস্টেলে গিয়ে উঠবে। আজ সকালে হোস্টেলে এসে লাগেজ গুছিয়ে রেখে বেডে বসে তে। তার ফোনে নতুন সিম ইনসার্ট করলো, সাথে সাথে আননোন নাম্বার থেকে একটা মেসেজ এলো। তে মেসেজটি ওপেন করে পড়তেই অবাকের চরম পর্যায়ে গেল। মেসেজটিতে এমন লেখা ছিল, ওয়েলকাম টু মাই ডেস্টিনি ফায়ারফ্লাই। তে সাথে সাথে সেই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু তা বন্ধ দেখালো। নাম্বারটিতে আরেকবার চোখ বুলিয়ে বুঝতে পারলো এটা কোনো পার্সোনাল ভিআইপি নাম্বার, যেটা সিকিউরিটি কাস্টমাইজ করা। তার মাথায় এসব গুলিয়ে যাচ্ছে, কে এমন মেসেজ করতে পারে? নাকি ভুলে তাকে মেসেজ করে ফেলেছে কেউ?